বাড়িতে আমি এক হাতে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছি। এইমাত্রই তো 4টিখানি থালা বাসন আর কাপড় চোপড় ধুয়ে ঘরে গেলাম, এখনই আবার কলতলা থালা বাসনে ভরে ফেলেছে। আমাকে কি এরা কাজের লোক ভেবে রেখেছে নাকি? আর পারছি না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। এই মা মেয়ের জ্বালা আর মানতে পারছি না। এই যে কবিতা, তুমি এখানে? আমি কাজে যাচ্ছি, তুমি মাকে দেখে রেখো। আর হ্যাঁ, ফেরার সময় কিছু লাগলে ফোন দিও। ভেবেছিলাম সকালের নাস্তাটা বাড়ি থেকে করেই বেরোবো, কিন্তু তোমার তো বাসি কাজ কাম কিছুই হয়নি। ঠিক আছে, তুমি কাজ করো, আমি কাজে যাই। আমি সারাদিন কাজ করতে করতে একটু বসারও সময় পাই না। তুমি কাজে যাবে এটা তোমার বোন জানে না? সকালে নাস্তাটা বানিয়ে দিলে নিশ্চয়ই হাতটা খসে পড়তো না। দিনের মধ্যে কতবার থালাবাটি মাজতে হয় তার কোনো হিসেব নেই। আমি কি রোবট নাকি? আমার হাত 2টা না 10টা হওয়া দরকার ছিল। আরে এত রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে কি একবারও বলেছি সব কাজ একা সামলাও? মা আছে, রীতা আছে, ওরাও তো সব কাজ তোমার সাথে করে। রীতা মনে হয় ঘুমিয়ে আছে। আর জানোই তো মায়ের হাঁটুর ব্যথাটার বেড়ে গেছে। আর রাগ করো না, আমি বাইরেই খেয়ে নেব। সবার সব দায়িত্ব আমার একা হাতে নিতে হবে কেন শুনি? তোমার বোন নিজের সংসারটা তো ঠিক মতো করতেও পারলো না, এখন এসেছে ছোট ভাইয়ের ঘাড় মটকাতে। তোমাকে আমি সাপ সাপ বলছি, এভাবে দিনের পর দিন চলতে থাকলে আমি যে কখন কি করে ফেলবো তুমি নিজেও কিছু জানতে পারবে না। তোমার বোনকে বলো নিজের ব্যবস্থা নিজে করে নিতে। এভাবে আমাদের ঘাড়ে বসে আর কতকাল খাবে? তুমি তাকে আলাদা করে দাও। তুমি এসব কি কথা বলছো? মা আর বোনকে দূরে ঠেলে দিয়ে আমি তোমাকে নিয়ে একা কি করে খাবো? তুমি তো ভালো করেই জানো তাদের আমি ছাড়া আর কেউ নেই। বোনটা আমার অল্প বয়সে বিধবা হয়েছে, সে যে কত কষ্টে আছে তুমি কি তা বুঝতে পারছো? বাড়িতে কি এমন কাজ আছে? রীতাও তো কাজ করে তোমার সাথে। আমি সাপ সাপ বলে দিচ্ছি, আলাদা খাওয়ার কথা স্বপ্নেও ভেবো না। তাহলে আর কি, থাকো তুমি তোমার মা আর বোনকে নিয়ে। এই সংসারে তো আমার কোনো মূল্যই নেই। মা বাবা ঠিকই বলেছিল, যে সংসারে স্বামীর বাড়ি ছেড়ে আসা ননদ থাকে সেই সংসারে শান্তি পাবি না। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তবে আমি এত সহজে হার মানব না। আমি এ বাড়িতে আলাদা হাঁড়িতে রান্না করেই ছাড়বো। তোমার বোনকে আমি আলাদা করেই দেব। তোমার যা মন চায় তুমি তাই করো। রোজ রোজ তোমার এত বকবকানি আমার আর ভালো লাগে না। তোমার চাপার সাথে আমি কি কখনো পেরে উঠেছি? আর এত জোরে কথা বলছো কেন? মা শুনতে পেলে কষ্ট পাবে না? আস্তে কথা বলবো কেন? আমার কথা শুনে কে কষ্ট পেলো আর কে কষ্ট পেলো না তাতে আমার কিছুই যায় আসে না। তোমাকে যা বলার আমি সব বলে দিয়েছি। তা না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি জোরে কথা বললে তোমার তাতে কি সমস্যা? আমার বলতে ইচ্ছা করছে, আমি বলবো। হয়েছে, আর কথা বলতে হবে না। তুমি আলাদা খাবে খাও, তবে মা বোনকে আমার আলাদা করে খরচ দিতেই হবে। তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না। সেটা কখনো সম্ভব নয়। আমার কারো ভরণ পোষণের দায় নেই। আজ থেকে তোমার হাতে কোনো টাকা পয়সা থাকবে না, সব আমার কাছেই থাকবে, বুঝলে? দেখি তুমি কিভাবে তাদেরকে খরচ দাও। বাবা কমল, তোদের সব কথা আমি শুনেছি বাবা, তুই কিছু ভাবিস না। আমি চাই না বাবা তোর আর বৌমার মাঝে কোনো ঝামেলা হোক। তোর বোনটার কপাল খারাপ, ওরা কপালই না হলে কি আর এই বয়সে বিধবা হতে হয়? তুই বৌমাকে নিয়ে আলাদাই খা বাবা। আমরা মা মেয়ে একটা ব্যবস্থা না হয় ঠিকই করে ফেলবো। তুই আর সংসারে অশান্তি বাড়াস না। তুমিও তাই বলছো মা? ও যেসব আবদার করছে সেটা ঘোরতর অন্যায় আবদার। আমার পক্ষে ওর এই অন্যায় আবদার মানা সম্ভব না। তোমাদের আমি একা ছাড়ি কি করে বলো তো? বাড়িতে কজন পুরুষ আছে? তোমাদের কর্মক্ষম কয়জন মানুষ আছে বলো? আমি ছাড়া তোমাদের কি আর কেউ আছে? সেই আমি কি করে তোমাদের থেকে দূরে সরে থাকি বলো? এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা আমি ভালো করে জানতাম, তুই আমাদের কখনো একা ছেড়ে দিবি না, কিন্তু এটা তো বুঝতে হবে
ছেলে বিয়ে করলে বউ তার নিজের ইচ্ছে মতোই ছেলেকে চালাতে চায়। তুই আর অশান্তি বাড়াস না বাবা, বৌমা যা চায় তাই কর, আমাদের একা ছেড়ে দে। তুমি যখন এত করে বলছো তখন আর কি করার। তবে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাতে ভুলবে না, যখন যা লাগবে আমাকে বলবে। আর হ্যাঁ, আমি আজকে বাজার থেকে ফেরার পথে তোমার জন্য কিছু বাজার করে নিয়ে আসবো, তবে কবিতা যেন না জানে। তুমি যখন চাইছো না সংসারে অশান্তি হোক, আমি তোমাকে গোপনেই রান্নাবান্নার সব কিছু দিয়ে দেবো। আরে কবিতা, তুমি রান্না করতে বসে গেছো তাড়াতাড়ি? ভালোই হলো, চলো দুজনে একসাথে রান্না করি। কিছু মনে করো না গো, আজকে আমার শরীরটা খুব খারাপ করছিল, তাই সকালের বাসি কাজগুলো করতে পারিনি। আমাকে কি করতে হবে তাই বলো? বেলা অনেক হয়েছে ভাই, কিছু মনে করো না। ভাই মনে হয় না খেয়ে গিয়েছে, তাই না? তোমার ভাইকে নিয়ে এখন থেকে না ভাবলেও চলবে গো। আমরা আলাদা হয়েছি, তুমি তোমার রান্না নিয়ে ভাবো তো। আজ থেকে এই রান্নাঘর আমার, তোমারটা যেখানে মনে চায় বানিয়ে নাও। বাঁচলাম, সারাদিন তোমাদের ফাইফরমাস খাটতে খাটতে জীবনটা বেরিয়ে যাচ্ছিল, এখন নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করব। যাও তুমি, যতক্ষণ শুয়ে থাকতে মন চায় থাকো গিয়ে। কে বারণ করেছে তোমাকে? আলাদা খাওয়ার কি আছে শুনি? এই সংসারে আমরা একসাথে তো খুব ভালোই কাটাচ্ছিলাম। তুই যেমন কাজ করিস, আমিও তো তার থেকে বেশি কাজ করি। মানছি আমরা এ বয়সে এসে তোদের ঘাড়ে এসে পড়েছি, কিন্তু তাই বলে আমরা সংসার খরচ দেই না তা তো নয়। বেশি খরচ না দিলেও গায়ে গতরে খেটে পুষিয়ে তো দেই। বললাম না তোমাকে, এই সংসারে আর তোমাকে গায়ে গতরে খাটতে হবে না। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার সংসার নিয়ে থাকতে দাও না। সব কথার জবাব আমি তোমাকে দিতে পারবো না। আর তুমি ভালো করেই জানো তোমাকে আমার একটুও ভালো লাগে না। আমার স্বামী ইনকাম করে আনবে আর তোমরা মা মেয়েতে মিলে বসে বসে খাবে আর আমাকে বাড়ির চাকরানি ভেবে সারা দিন কাজ করাবে, সেটা আর কখনো করতে পারবে না, বুঝেছো? যা হবার তা হয়েছে। আমি আমার স্বামীকে নিয়ে ভালো থাকবো বলেই আলাদা হয়েছি। ঠিক আছে, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তাহলে আর কি করার। আমি তাহলে মাকে গিয়ে বলছি, আমাদের ব্যবস্থা তো আমাদেরকেই করতেই হবে। তবুও বলছি, কখনো যদি তোর মনে হয় আলাদা হয়ে ভুল করেছিস, তাহলে আমাদের দরজা সবসময় খোলা আছে, যে কোনো সময় চলে আসতে পারিস। আমরা কখনো তোকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দেব না। আমি সবসময় চাইবো এই সংসারটা একসাথে চলুক, আমরা সবাই মিলেমিশে থাকি। সে আশা আর কখনো করো না। তোমাদেরকে ঘাট থেকে নামালাম আবার নতুন করে ঘাড়ে তোলার জন্য নাকি? স্বপ্ন দেখো না, এই স্বপ্ন কখনো পূরণ হবার নয়, বুঝেছ? এখন নিজেরা দেখো সংসারে কত খরচ হয়। মা, প্রতিদিন শাক পাতা খেতে ভালো লাগে না। কতদিন হলো একটু বিরিয়ানি খেতে মন চাইছে। তোমাকে বানিয়ে দিতে বললাম, তবুও বানালে না। ও মা, আমার খুব বিরিয়ানি খেতে মন চাইছে, একটু বানিয়ে দাও না। আমাদের কি আর বিরিয়ানি খাওয়ার মুখ আছে মা? তোর বাবা বেঁচে থাকলে কোনো কিছুর অভাব হতো না তো। অকালে মানুষটা চলে গেল আর আমাদেরও কষ্ট শুরু হয়ে গেল। দুবেলা ডাল ভাত খাওয়াই যেন এখন কঠিন। তুই ভাবিস না মা, সময় যখন হবে তখন তোকে অবশ্যই বিরিয়ানি করে খাওয়াবো, কিন্তু এখন তুই শাক পাতা দিয়েই খা, রাগ করিস না মা। ও মা, মামি তো আমাকে খুব ভালোবাসে। আমি যাই, মামির থেকে একটু বিরিয়ানি চেয়ে নিয়ে আসি। তুমি দেখো, আমি চাইলে মামি কিছুতেই মানা করতে পারবে না। যাবো মা, মামির হাতের বিরিয়ানি অনেক মজা হয়। সারা বাড়ি বিরিয়ানির গন্ধে একদম মোমো করছে। যাই মা, একটু অনেক দিন বিরিয়ানি খাই না, দেখো না মনটা কেমন। একবার যখন বলেছিস মামির কাছে যাবি, সেখানে আমি না করি কিভাবে? তোর মামি আমাদের সাথে খাবে না বলেই আলাদা হয়েছে। তবুও তুই যখন যেতে চাইছিস তবে যা, তবে মামিকে বিরক্ত করবি না আর মামির সাথে বেয়াদবিও করবি না। যদি মামি কিছু বলে তাহলে চুপচাপ করে দিবি, হুটহাট করে রাগারাগি করবি না, কেমন?
মামি, ও মামি, আমার অনেক দিন থেকে বিরিয়ানি খেতে মন চাইছে। আজকে দেখলাম তুমি বিরিয়ানি রান্না করেছো। বলছিলাম কি মামি, আমাকে তুমি একটু বিরিয়ানি খেতে দেবে? তৃপ্তি করে বিরিয়ানি খাবো। তুই বিরিয়ানি খাবি? কি বলি বলতো, বিরিয়ানি রান্না করে চুলার উপর রেখে ঘরে এসেছিলাম। এরপর গিয়ে দেখি সব বিরিয়ানি পুড়ে কয়লা হয়ে পড়ে আছে। আমার খুব খারাপ লাগছে তোকে দিতে না পেরে। দেখ, আমরাও তো খেতে পারিনি। কি করব বল, আমার ভুলের কারণে বিরিয়ানিগুলো পুড়ে গেল। মামি, তুমি মন খারাপ করো না, পরে আবার রান্না করতে পারবে। আমি তাহলে এখন যাই। আমাদের যদি কখনো বিরিয়ানি রান্না করে তাহলে আমি তোমাকে দিয়ে যাব। হ্যাঁ, তুমি কান্না করো না মামি, আমি স্কুলে যাব। এখন তুমি থাকো, পরে আবার আসবো তোমার কাছে। কিন্তু দেখো, আমাদেরও বিরিয়ানি রান্না করবে, তখন আমি তোমাকে ঠিক দিয়ে যাব। শখ কত বিরিয়ানি খেতে এসেছে। এতদিন ঘাড়ে চেপে অনেক ভালো ভালো খাবার খেয়েছে, আমাদের টাকায় অনেক ফুর্তি করেছো। এখন শাক পাতায় খেয়ে দিন পার করো। যেই দেখেছে আমি বিরিয়ানি রান্না করেছি অমনি মেয়েকে পাঠিয়ে দিয়েছে। কষ্ট করে রান্না করেছি আমরা খাবো বলে, অন্যদের দেওয়ার জন্য নয় তো। যাই, হাঁড়িটা লুকিয়ে রাখি, নইলে দেখলে আবার পরে চাইতে আসবে। কি হলো টিয়া, তোর মনটা এত খারাপ কেন? তোর মামি তোকে বিরিয়ানি খেতে দেয়নি? আর যদি দিয়েও থাকে মন ভরে খেয়েছিস তো? তোর মামি আবার রাগ করেনি তো? অপমান করে কিছু বলেনি তো? না গো মা, রাগ করেনি। তবে বিরিয়ানি নাকি সব পুড়ে কয়লা হয়েছিল, তাই তো মামির মন খারাপ। সে নিজেও খেতে পারেনি, আমাকেও দিতে পারেনি। বড্ড কষ্ট হচ্ছে মামির জন্য। মামি কান্নাই করে দিচ্ছিল জানো। ও আচ্ছা, তোর মামি তোকে তাই বলেছে বুঝি? কিন্তু আমি যে দেখলাম তোর মামি ঘরে বসে বিরিয়ানি খাচ্ছিল। আচ্ছা বাদ দে, আমি যেভাবেই হোক তোকে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। শুনেছি তোর বাবার অনেক সম্পত্তি আছে। মা রিতা, আমি শুনলাম টিয়া বিরিয়ানি খাওয়ার জন্য অনেক জেদ করেছে। ও ছোট মানুষ, ওরও ভালো মন্দ খেতে মন চায়, তাই বলে ওকে বকাবাজি করতে হবে? তোর বাবা যদি বেঁচে থাকতেন জীবনেও নাতনিকে এত কষ্ট পেতে দিতেন না। বাইরে খোঁজ নিয়ে দেখ গিয়ে মেয়েটা কোথায়। এভাবে আর মেয়েকে বকাঝকা করিস না তো। একটা মাত্র নাতনি আমার, কে জানতো এই বয়সে বাবা হারা হবে? কপাল এত খারাপ হবে ওর। আমার কি তেমন কোনো সামর্থ্য আছে বলো মা? রোজ রোজ আমি ওকে মাংস বিরিয়ানি কোথায় থেকে খাওয়াবো বলো? আমাদের পেট দেখে যে সবাই ভয় পায়, এটা কি তুমি বোঝো না? আমি এখন কি বলি বলো তো? ওর এখন বোঝা উচিত, ও বড় হয়েছে। কোনো কিছু নাই বললে সেটা নিয়ে জেদ না করে মেনে নেওয়াটাই উচিত। কিন্তু না, ও সবসময়ের জন্য শুধু জেদই করবে। কোথা থেকে খাওয়াবো আমি ওকে? ওর কি এত কিছু বোঝার বয়স হয়েছে নাকি? তোকে আমি আমার পোষা একটা মুরগি দিচ্ছি, ওই মুরগিটা কেটে বেছে পরিষ্কার করে ভাতের চাল দিয়েই বিরিয়ানি করে দে না, দেখবি ওর খেয়ে অনেক ভালো লাগবে। না মা, আমি ওসব নিতে পারবো না। তোমার ছেলের বউ যদি জানতে পারে তাহলে অশান্তি হবে যে। তার থেকে ভালো হয় ওকে জেদ করেই থাকতে দাও না, পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। আমাদেরকে মুরগি দিয়েছো শুনলে তোমাকে অনেক কথা শোনাবে, যা আমি সইতে পারবো না মা। এত বেশি কথা বলিস কেন? তোকে যা বলেছি তুই তাই কর, কি হয় না হয় আমি পরে দেখে নেব। আর ছেলে তার মাকে কোনোভাবেই ফেলে দেয় নাই। আমার ছেলে আমারই আছে। তুই যা, মুরগিটা ধরে এনে রান্না করে দে তো, কথা বাড়াস না। আর নাতনিটাকে আত্মা ভরে একটু খাইয়ে দিস। ওর বাবা বেঁচে থাকলে কি নাতনিটাকে আমার কষ্ট পেতে দিত, নাকি ওর নানা বেঁচে থাকলেই কষ্ট পেতে দিত? কি ব্যাপার বলো তো, তোমাদের এত ভালো ভালো খাবার কোথা থেকে আসছে শুনি? দুদিন আগেও যারা শাক পাতা ছাড়া কিছুই খেতে পারতো না, তারা কিনা আজ পোলাও মাংস রান্না করছে। এত টাকা কোথায় পেলে তুমি? ও বুঝেছি, আমাদের ঘাড়ে চেপে যখন খেয়েছো তখন টাকা পয়সা গুপ্ত করে রেখেছিলে তাই না? আর এখন সেগুলো বের করে করে খাচ্ছ। কি চালাক তোমরা!
কেন, ভালো খাবার খাওয়ার মুখ কি আমাদের নেই নাকি? আমাদের শুধু শাক পাতা খেয়ে বাঁচতে হবে এমন কথা কে বলেছ তোকে? যাই হোক, আজকে তাহলে মাংস পোলাও খাওয়ার দাওয়াত নে। ভাইকে বলে দিস আমি রাতে খেতে বলেছি। কতদিন একসাথে খাই না বল? আর যেহেতু রান্না করছি তো ভাইকে সাথে করে নিয়ে খেতে অসুবিধে কোথায়? বয়েই গেছে তোমাদের ঘরে খাবার খেতে। একদিন ভালো খাবার রান্না করে আমাদেরকে খাইয়ে পরে আবার একসাথে হবার কথা বলবে না, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? কি ভেবেছো আমি কিছু বুঝি না মনে করেছো? তোমাদের চালাকি আমার খুব ভালো করেই জানা আছে। তোমরা এ বাড়িতে থাকো এটাই তো আমার ভালো লাগে না, আবার তোমাদের সাথে একসাথে খাওয়া। তাহলে তুই এখন কি চাইছিস বলতো? আমরা এখন এই বাড়ি থেকেও চলে যাই? তোদের সাথে একসাথে খেয়েছি, সেটা তোর ভালো লাগেনি বলে আলাদা করে দিয়েছিস, কিন্তু এ বাড়ি থেকে যেতে বললে সেটা মনে হয় এখন যাওয়া সম্ভব নয় রে। কারণ এ বাড়িটাও তো আমার বাপের বাড়ি, তাই এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না। আমাকে মনে হয় তোর সহ্য করেই থাকতে হবে। কি করি বল, পোড়া কপাল যে, কোথাও যাওয়ার মতো জায়গা নেই, তাই বাধ্য হয়ে বাপের বাড়িতে এসেই উঠেছি। সেই বাড়ি থেকে যদি আমাকে বিদেয় নিতে হয় তো কোথায় গিয়ে উঠবো বল? তুমি আমাকে হুমকি দিচ্ছ? তোমার মতলব কি বলো তো? এ পুরো বাড়িটা দখল করার ইচ্ছে নেই তো? তুমি কি ভেবেছো তোমার মা বেঁচে আছেন বলে যা ইচ্ছে তাই বলবে? দাঁড়াও, আজ আসুক তোমার ভাই। স্বামীর বাড়িতে যে মেয়েটা থাকতে পারে না সে এখন আমাকে হুমকি দিচ্ছে। দাঁড়াও, তুমি কিভাবে এ বাড়িতে থাকো সেটাই আমি দেখব। এই বলে কবিতা সেখান থেকে যাওয়ার পথে পা পিছলে পড়ে যায়। এর জন্য কোমরে বেশ আঘাতও পায়। কবিতা বেশ কিছুদিন হলো বিছানা থেকে উঠতেই পারছে না। ডাক্তার তাকে একদম বেড রেস্ট দিয়েছে। দেখো, অনেক দিন তো হলো এখানে পড়ে আছি। আমার মনে হয় আমার এখন বাপের বাড়ি যাওয়াটাই ভালো হবে, কারণ এখানে আমার সেবা করার মতো তো কেউ নেই। আমি যদি বাপের বাড়ি যাই তাহলে দ্রুত সুস্থ হয়ে যাব। আমার আর ভালো লাগছে না এভাবে। অনেক হয়েছে, আর ধৈর্য ধরতে পারছি না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুমি বলছো এখানে তোমার ঠিক মতো যত্ন হচ্ছে না, কিন্তু আমি তো দেখছি আমার বোন তোমার যত্নের কোনো ত্রুটি করছে না। আমার বোনের সেবার কারণে তুমি আজ এতটুকু সুস্থ হয়েছো, তবুও তুমি চোখে দেখছো না আমার বোনকে। তোমার কিসের এত হিংসা? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তোমার বোন না থাকলে আমি সুস্থ হতে পারতাম না? আমাকে যদি সময় মতো আমার মা বাবার কাছে দিয়ে আসতে তাহলে তোমার বোনের কোনো প্রয়োজনই তো পড়তো না। কি এমন সেবা করেছে তোমার বোন যার জন্য খোঁটা দিয়ে একদম শেষ করে দিচ্ছ? আমি তোমাকে খোঁটা দিতে যাব কেন? তুমি যে মা বাবার বাড়ি নিয়ে গর্ব করছো, কই তারা তো একবারও তোমাকে খোঁজ নিতে এলো না। তুমি ভালো আছো না মন্দ আছো, তোমার এত বড় একটা সমস্যা হলো, তোমার পা ভেঙে গেল, কই তোমার মা বাবাকে তো দেখলাম না। সময়ের সবাই পরিবর্তন হয়ে যায়, স্বার্থের কাছে কেউ কারো না। কিন্তু আমার বোনকে দেখো, সে নিজেই তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলেছে, আর সেই মা বাবাকে নিয়ে তুমি গর্ব করছো। কিন্তু আমি সবকিছু চোখে দেখে অস্বীকার করতে পারবো না তো। তুমি আলাদা সংসার করবে করো, কিন্তু আমার মা আর বোনের দায়িত্ব নিতে বাধা দিতে পারবে না। অমল যখন কবিতার সামনে সব সত্যি তুলে ধরছিল তখন আর কবিতার কিছু বলারই থাকে না। কবিতা তখন ভাবে ঠিকই তো, তার বাপের বাড়ি থেকে এখনো কেউ দেখতে পর্যন্ত আসেনি। এসব ভেবে সে মাথা নিচু করে থাকে, কারণ বাপের বাড়ি থেকে যদি কেউ কখনো দেখতেই না আসে সেই বাপের বাড়িতে যাওয়ার কথা সে কোন মুখে বলে এটাই সে ভেবে পাচ্ছে না।